এখন একজন বোরকা পরিহিত মানুষকেও মানুষ ধর্ষণের শিকার করা হচ্ছে। এখানে পোশাক কোনো সময় কোনো ফ্যাক্টর হতে পারে না। এটা আপনার আমার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা, আমি কোন পোশাক পরিধান করব। একটা ছোট বাচ্চার মধ্যে মানে কি এমন আছে যাকে দেখে আমার এরকম ধর্ষণ করার প্রবণতা জাগতে পারে? সে মানুষটা আসলে পশু। এই পশুদেরকে মনের যে প্রবৃত্তি, সেগুলোকে আমরা ধর্মের দিক দিয়ে বলেন, আমাদের শিক্ষার দিক দিয়ে বলেন, যদি আমরা ঠিক করতে পারি সেটা একদিক হবে, এবং অবশ্যই এদেরকে কঠিনতম শাস্তির আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম, আমি এস.এম. সাইফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক পার্টিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে আছি। দেখুন, এনসিপির আমরা যারা আছি তারা বিগত প্রায় 15-17 বছরের একটা আমাদের জার্নি আছে। ছাত্র জীবন থেকে আমরা বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে এসেছি। কেউ কেউ হয়তো বা কোনো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথেও জড়িত ছিল বা নিজেদের উদ্যোগে করেছে। তো আমরা সব সময় দেখেছি যে সমাজের বিভিন্ন অন্যায় সংঘটিত হয়, সেটা আবার দুদিন পর আর একটা অন্যায় দিয়ে ধামাচাপা হয়ে আসছে, বিশেষ করে এই ফ্যাসিস্ট আমলটায়। আমরা এই সময়টাতেই আসলে তনু থেকে শুরু করে আমরা অনেক ধর্ষণ দেখেছি যেগুলো সামনে এসছে, এবং সামনে আসেনি এরকম হাজারটা ঘটনা আছে বলে আমি বিশ্বাস করি। কারণ আমাদের যে সোশ্যাল স্টেরিওটাইপ সিস্টেম, সেই জায়গা থেকে আমরা দেখছি যে আমাদের ফ্যামিলির অনেক সদস্য দ্বারাই অনেক সময় ছোট বাচ্চা ধর্ষিত হচ্ছে। তাদের যে শিক্ষক বা মানে যেই মানুষগুলোর থেকে আমরা এক্সপেক্ট করি না, সেই মানুষগুলোর থেকে অনেক সময় ধর্ষিত হওয়ার ঘটনা আছে, যেটা আমরা আবার পরবর্তীতে লুকিয়ে ফেলি। তো এই জায়গা থেকে আমাদের সামাজিক একটা দায়বদ্ধতার জায়গা আছে, যেখানে আমরা আমাদের ছোট থেকেই যেন আমরা এই শিক্ষাটি দিতে পারি গুড টাচ কি ব্যাড টাচ কি, এবং আমাদের সন্তানদেরকে একটু দেখে রাখা, তারা কাদের সহচর্যে যাচ্ছে সেই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখা, এবং সামাজিকভাবে যখন এই জিনিসগুলো প্রকাশ পায় সেখান থেকে আমার মনে হয় দ্রুত একটা পদক্ষেপ আমাদের নেওয়া উচিত সামাজিকভাবে। এরপরে আইন অনুনাগ ব্যবস্থাতেও যাওয়া উচিত। একটা দৃষ্টান্ত যদি ওইভাবে স্থাপন আমরা না করতে পারি, এই ব্যাপারগুলো আরও বাড়তেই থাকবে, এবং এটা কোনো আইন করে আসলে সবসময় থামানো সম্ভব না। আমাদের সামাজিক যে দায়বদ্ধতার জায়গা, এবং সেখানে আমাদের সোসাইটির একটা কার্যক্রম অবশ্যই রাখতে হবে, এবং আমাদের যারা শিক্ষক শ্রেণী রয়েছেন, আমাদের যারা আলেম সমাজ রয়েছেন, তাদের সবাইকেই আসলে এই জায়গাটাতে একটা ভূমিকা রাখতে হবে। এটা রাতারাতি যে পরিবর্তন হয়ে যাবে সেটা আসলে বলা কঠিন, কিন্তু এই আসিয়ার মতো ঘটনাগুলো যখন আমাদের সামনে আসে আমরা খুবই লজ্জিত হই। আমরা যারা আসলে মানুষের জন্য কাজ করার কথা বলছি, তাদের আসলে বলার ভাষা আসলে সেক্ষেত্রে থাকে না। আমরা এই কয়েকদিন ধরে ভীষণ অপরাধ বোধের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা বোঝার চেষ্টা করছি আসলে কোন প্রক্রিয়াতে কি করলে আসলে এই জিনিসটা একদম সম্পূর্ণ সমাধান হতে পারে, বা এই বাচ্চাটার উপর যে হামলাগুলো হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম যখন থেকে আমি শুনেছি, বা বিগত সময়ে যখন এই ঘটনাগুলো আমাদের কাছে এসছে, যে এরকম ঘটনা ঘটে, তখন আমরা আসলে বোঝার চেষ্টা করি আসলে ফাঁসি দিয়েই কি এই ঘটনা কি আর পুনরাবৃত্তি হবে কিনা। আমি মনে করি যে যেরকম একটা শক্ত আইনের পদক্ষেপ থাকতে হবে, সেরকমভাবে আমাদের সোসাইটিতে, আমাদের পরিবার থেকে, আমাদের সামাজিকভাবে এই জায়গাগুলো নিয়ে আরও মানুষের মধ্যে জায়গাটা তৈরি করতে হবে, যে আমরা যেন কোনোভাবে সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে পারি। এবং এই পদক্ষেপগুলো নিলে আমার মনে হয় যে আসিয়ার মতো ঘটনা আর ঘটবে না। এবং আমরা যদি পারিবারিকভাবে বলেন এবং আমাদের ধর্মীয় যে দৃষ্টিকোণ আছে, সেই সোসাইটির যে মেসেজগুলো আছে, এখানে যে রেপ হয়েছে তাকে কোনো কিছু শিক্ষা দেওয়ার আসলে কিছু নেই। তার কি দোষ হয়েছে? এখন একজন বোরকা পরিহিত মানুষকেও মানুষ ধর্ষণের শিকার করা হচ্ছে। এখানে পোশাক কোনো সময় কোনো ফ্যাক্টর হতে পারে না। এটা আপনার আমার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা, আমি কোন পোশাক পরিধান করব। বাংলাদেশ আমরা যেইভাবে চিন্তা করেছি, নতুন বাংলাদেশকে আমরা যেইভাবে দেখেছি, সেখানে নারীর সম্পূর্ণ অধিকার আছে সে কীভাবে পোশাক আশাক পরবে। এখানে যেই ব্যক্তি ধর্ষণ করেছে তাকে প্রশ্ন তুলতে হবে যে তার দৃষ্টিতে সমস্যা। এখানে ধর্ম আমাদের ইসলাম ধর্ম বলেছে যে আপনাদের নজরের হেফাজত করুন। আমি কেন সেরকম করে নজর দিয়ে একজনকে দেখব? একটা ছোট বাচ্চার মধ্যে কি এমন আছে যাকে দেখে আমার এরকম ধর্ষণ করার প্রবণতা জাগতে পারে? সে মানুষটা আসলে পশু। এই পশুদেরকে মনের যে প্রবৃত্তি, সেগুলোকে আমরা ধর্মের দিক দিয়ে বলেন, আমাদের শিক্ষার দিক দিয়ে বলেন, যদি আমরা ঠিক করতে পারি সেটা একদিক হবে, এবং অবশ্যই এদেরকে কঠিনতম শাস্তির আওতায় আনতে হবে।
দেখুন, আমরা বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো দেখি সেখানে কিন্তু নারীর অংশগ্রহণ খুবই কম, এবং নারীর যে একটা বিশাল অংশগ্রহণ আমাদের প্রতিটা ক্রাইসিস মোমেন্টে ছিল সেটা আমরা দেখেছি। সেটা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যখন যখন প্রয়োজন হয়েছে নারীরা কিন্তু বের হয়ে এসছে এবং আমাদেরকে সেই সাপোর্টটা দিয়েছে, এবং তারা সামনে থেকেই, বিশেষ করে 24 আমরা দেখেছি, সামনে থেকেই তারা নেতৃত্ব দিয়ে কিন্তু এই আন্দোলনটি সফল করেছে। এখানে প্রত্যেকটা মানুষ এক কাতারে একসাথে বসে আমরা এই আন্দোলনটা সফল করেছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে অন্যান্য দলগুলো কিন্তু নারীদেরকে ওইভাবে ওনারশিপটা দিতে পারেনি। সেক্ষেত্রে এনসিপি চেষ্টা করেছে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং নারী নেতৃত্ব বের করে আনা। আপনি দেখবেন আমাদের এনসিপিতেই কিন্তু প্রায় 25 জনের অধিক নারী নেতৃত্ব বর্তমানে রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি নারীর যে ভূমিকাটা যেন থাকে, এবং সেই আসিয়ার যে কথাটা বললেন যে সে যখন ফিরে আসবে তাদের জন্য আসলে আমাদের কি করার আছে স্ট্রাগলটাকে। তো সেক্ষেত্রে ধরেন আমাদের আমরা যারা ছেলে পুরুষ যারা আছি, পাশাপাশি নারীদেরকে এই ভূমিকাটা দেওয়ার কারণই হচ্ছে যে তাদের মতো করে আমরা আমাদের দেশটাকে দেখতে চাই। তারা কি কি স্ট্রাগল ফেস করে প্রতিনিয়ত, প্রতিদিনের যাত্রায় তাদের অনেক রকম তাদের স্ট্রাগল ফেস করতে হয়। সেটা একদম কিশোর বয়স থেকে একদম শিশু বয়স থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাগল ফেস করতে হয়। তো সেই জায়গায় আমরা চাই যে তাদেরকে সাথে নিয়ে একটা রোড ম্যাপ করে দেওয়া, যেখানে নারীর যেন নিরাপদে সবখানে চলাচল করতে পারে, সেটা যেই বয়সেরই হোক না কেন, আর যেন আসিয়ার মতো কোনো ঘটনা আমাদের দেশে না হতে পারে। সেজন্য প্রত্যেকটা নারীদেরকে নিয়ে আমাদের যারা ছেলে ভাই বা পুরুষরা যারা আছেন প্রত্যেককে নিয়ে আমরা এমন একটা সমাজ, এমন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই কাঠামোতে আসলে এই রকম অন্যায় হওয়ার সুযোগই আর পাবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমি যেখানে প্রায় 254টা আন্দোলন সংগঠিত হয়েছে, এবং এত ইস্যু নিয়ে এখন সবার সামনে রাস্তায় মানুষ নেমে যাচ্ছে। এটা একটা অবশ্যই পজিটিভ দিক, যেটা বিগত সময় আমাদের ছিল না। আমরা কোথাও লিখতেই পারতাম না, ফেসবুকে লিখলে আমাদের নামে আইসিটি একটা মামলা হয়ে যেত। সেখানে এখন অনেকের দাবি দাওয়া নিয়ে আসছে, এবং সচিবালয়ে কিন্তু ফাংশনাল হতেও সময় লাগছে, কারণ সেই দোসরগুলো কিন্তু সিস্টেমে বসে আছে। তো আমাদের উপদেষ্টা বা যারা আসলে ভালো চিন্তা করছে তাদের অনেক কাজে, আমি যতটুকু বুঝি আর কি, তাদের অনেক কাজ ব্যাঘাত ঘটছে এই মানুষগুলোর জন্য। তাদের অনেক কিছুতেই আসলে সদিচ্ছা আছে আমি বলে বিশ্বাস করি, কারণ তারা আমাদের ম্যান্ডেট নিয়ে আসলে সরকারটা গঠিত হয়েছে। তবে আমি আশা করব যে এই সংশ্লিষ্ট যারা আছেন, কর্তা ব্যক্তিরা যারা আছেন, তারা যেন এই বিষয়টায় নজর দেন, কারণ শিক্ষক আমাদের সব থেকে সম্মানের মানুষ। ওনারাই আমাদের একটা জাতি গঠনে আসলে সব থেকে বড় ভূমিকা পালন করে। তো ওনাদের সর্বোচ্চ সম্মান যেন নিশ্চিত হয় প্রতিটি পদক্ষেপে, আর সেটি আমাদের এনসিপি থেকে চাওয়া থাকবে। আর সবাইকে, এখন আমাদের পবিত্র মাস রমজান, সবাইকে রমজানুল মোবারক আবারও। এবং আমরা চাই যে, আমরা বর্তমানে দেখেছি বিগত সময়ের থেকে এবারে বাজারের যেই লাগামহীন একটা যে জায়গা তৈরি হয় দ্রব্যমূল্যের দামের ক্ষেত্রে, সেটা এবার কিছুটা নিয়ন্ত্রিত। এনসিপি তো আসলে একটা রাজনৈতিক দল, সেই জায়গা থেকে এই দায়িত্বগুলো তো সরকারের। তবে আমাদের জায়গা থেকে আমরা কিছু কিছু থানা ভিত্তিক তারা নিজেদের উদ্যোগে দেখছেন, এবং সেখানে যদি কিছু সমস্যা তারা পায়, তারা সংশ্লিষ্ট ভোক্তা অধিকার থেকে শুরু করে যারা আইন ব্যবস্থা নিতে পারে তাদের সাথে যোগাযোগ করে তারা কার্যক্রম চালাচ্ছে আর কি। পরিবহন সেক্টরের যে সমস্যা, এটা তো আসলে দীর্ঘদিনের, এবং আমরা দেখেছি এটা যে দলই আসুক না কেন 2-1 নেতা থাকে এবং তাদের হাতে ফুল কন্ট্রোল থাকে। ইভেন তারা তাদের যে দলীয় প্রধান তাদেরকেও এইসব ক্ষেত্রে অনেক সময় ছাড় দেয় না। সো এই সেক্টরের এই যে একটা কঠিন জায়গা তৈরি করে রেখেছে, এবং সেটা আসলে একটা ভাঙার প্রয়োজনীয়তা আমি অবশ্যই বোধ করি। আমাদের একটা উত্থান কিন্তু হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে। তো ওই সময় কিন্তু আমরা এরকম অনেক পরিকল্পনা, নগর পরিকল্পনাবিদদের সাথে বসে আমাদের যারা এই বিষয়ে স্পেশালাইজড আছেন, অথবা যেসব ভাইরা আমাদের দেশের বাইরে থাকেন, তাদের যে সিস্টেমটা, বাসের রুট কিভাবে মেনটেনড হয়, বাসের এরকম তো বাসের দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট থেকে দেখা যাচ্ছে বাসগুলো নিয়ন্ত্রণ করা হয়, বা এখন এই সংশ্লিষ্ট যারা আছেন তারা বলতে পারবেন। তবে আমি পার্সোনালি সড়ক যে সেক্টর, সেটা নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে। আমরা চাই যে আমাদের যে স্পেশালাইজড যে বাসগুলো যেন থাকে এবং রুট ভিত্তিক থাকে, যেখানে সেখানে যাত্রী ওঠা নেওয়া। বা আপনারা দেখবেন ঢাকার যানজটটা কিন্তু আমি যেটা ব্যক্তিগত মনে করি ওরকম ভয়ানক কিছু না।
আপনি যখন গুলিস্তানে যাবেন আপনি দেখবেন একদিকে মানে এমনি জটলা এবং বাসগুলো এদিক সেদিক করে দাঁড়ানো, এবং সেই ক্ষেত্রে যেটা হয় যখন একটা বাস একটু এদিক হয়ে দাঁড়িয়ে থাকে তখন আরেকটা বাস যেতে পারে না, এবং ওটা ইচ্ছাকৃতভাবে 2-3টা বাস যখন থাকে পেছনে অটোমেটিক জ্যাম লেগে থাকে। তো এটাই যদি একটু ট্রাফিক যারা আছেন তারা একটু কন্ট্রোল করতে পারে, প্লাস আমাদের বাসগুলোর যারা মালিকরা আছেন তারা যদি একটু সচেতন হয়, আমার মনে হয় এই সিস্টেমটা এমনি ডেভেলপ। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা যারা এরকম পার্ট টাইম জব করতে চায় তাদের জন্য একটা ভালো উপলক্ষ হতে পারে যে ঈদ কেন্দ্রিক একটা আলাদা টাস্ক মানে আলাদা ফোর্স হিসেবে যদি ট্রাফিক কন্ট্রোল করা যায় পুরো দেশব্যাপী, সো এটা একটা ভালো একটা উদ্যোগ হতে পারে।